নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি এখন একটু ভালো আছি। আজকে যে গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো সেই গল্পের নাম চাওয়া ও পাওয়া। লেখক গজেন্দ্র কুমার মিত্র। তাহলে বন্ধুরা, গল্পটি পড়ছি। তারিখটা মনে আছে, 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন। মনে আছে আরও এই জন্য যে সেদিনটা আমার বন্ধু ইন্দুভূষণেরও জন্মদিন। 4 দিনের ছুটিতে ঘাটশিলায় গিয়েছি। সমবয়সী এতগুলো লোক, বন্ধু ও বন্ধুস্থানীয়, একটা হইচই করতে হবে বই কি। তাই আর কোনো উপলক্ষ হাতের কাছে না পেয়ে খেয়াল চাপলো ইন্দুভূষণের জন্মদিনটাই সেলিব্রেট করতে হবে। বলা বাহুল্য, ব্যবস্থাটাই বন্ধুবরের নিজের ঘোর আপত্তি ছিল, কিন্তু সে আপত্তিতে কান দিতে গেলে আমাদের তো চলে না। আমাদের কাছে ব্যক্তিটার তথ্য এবং তুচ্ছ উপলক্ষটাও বড়, কারণ তার দ্বারা আমাদের যা আসল লক্ষ্য, হইচই, উৎসব এবং একটা মনের মতো ভোজ, তাতে পৌঁছানো যাবে। সেই আয়োজনটা করাই হয়েছে লাকসই। সকালের মেনু ছিল আমার হাতে মাছের মুড়ো থেকে শুরু করে নতুন গুড়ের পায়েস পর্যন্ত সব হয়ে গেছে। সন্ধ্যের ব্যবস্থাটাও সত্যদার। স্থির হয়েছে মুরগির কোরমা এবং ঢাকাই পরোটা, তার সঙ্গে আনুষঙ্গিক দু একটা ছোটোখাটো ব্যঞ্জন, যেমন চাটনি, কপির ডালনা প্রভৃতি। আর লালডি থেকে দ্বিজেন্দা এবং তার বৌদি এনেছেন কয়েক রকমের পিঠে। আয়োজনের কল্পনাতেই রসনা লালাসিক্ত হয়ে আছে। নিহাত দুপুরের ভোজনটা তখনও হজম হয়নি বলেই একটু অপেক্ষা করতে হচ্ছে, নইলে এবেলা কম খেয়ে উঠতে হবে। মাঘের ঘোর শীত, তার উপর পাহাড়ি জায়গা। আরও মনে হয় সে বছর শীতটা একটু বেশিই পড়েছিল ওই সময়ের তুলনাতেও। সন্ধ্যার পর ঘর থেকে বেরোনোর কল্পনাতেই মুখ শুকিয়ে যায়। প্রাকৃতিক কাজগুলোও সারতে না পারলে ভালোই হয়, এমনি মনোভাব আমাদের। সুতরাং সবাই মিলে দৌড় জানলা বন্ধ করে ভোলাদার বাইরের ঘরের জমিয়ে বসেছি। চা, কফি, তামাক চলছে অবিরত, তার সঙ্গে স্বাভাবিকভাবেই গালগল্প। রাজা উজির বধ তো তুচ্ছ কথা, সাক্ষাৎ ভগবানও রেহাই পাচ্ছেন না আমাদের হাত থেকে। ধর্ম থেকে রাজনীতি, সর্বত্রই আমাদের সমান অধিকার। চার্চিল থেকে জওহরলাল, সকলের থেকেই আমরা বেশি বুঝি, সকলেরই ভুল ধরবার যোগ্যতা ধরি আমরা। তবুও এইসবের ক্লান্তি আসে বই কি এক সময়। জিতেনবাবুই কথাটা তুললেন। মরুগ্গে, বৌদি একটা ভূতের গল্প বলুন দেখি, সময়টার সদ্ব্যবহার হোক। বৌদি বিধবা মানুষ, আমাদের ভোজে থাকবেন না। তিনি তখন বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছিলেন। বিষণ্ণ মুখে বললেন, কিন্তু আমাকে যে বাড়ি যেতে হবে ঠাকুরপো, এই রাত্রে এতটা পথ, আমায় আর এখন আটকাবেন না। আমরা সকলে চিৎকার করে উঠে প্রতিবাদ জানালুম, আরে এরই মধ্যে এত ব্যস্ত হচ্ছেন কেন? এই তো সবে 8টা। কলকাতায় যার নাম সন্ধে রাত্রি। বসুন তো, বসুন বসুন, গল্পটা শুনিয়ে যান প্লিজ। আসল কথা, বৌদির ভূতের গল্পের বেশ নাম আছে। সত্যি মিথ্যা জানি না, এ ব্যাপারে তার স্টকও খুব বড় সড়ো। যখনই ধরেছি, দু একটা গল্প বেরিয়েছে তার ঝুলি থেকে। আর গল্পগুলো কোনোটাও তুচ্ছ নয়, বেশ জমাট আর রোমহর্ষক যাকে বলে। এখন এই অলস অবসরে ভালোই জমবে আরও, সেটা আমরা সবাই জানি। কথাটা মনে করিয়ে দেবার জন্য সবাই জিতেনবাবুর কাছে কৃতজ্ঞ বোধ করছি মনে মনে। এই অবস্থায় বৌদিকে
এক কথায় অব্যাহতি দেবার কোনো সম্ভবই নয়। আর সবচেয়ে বড় কথা, আমাদের তো বেরোতে হচ্ছে না বাড়ি থেকে, বৌদিই যাবেন এই ঠান্ডায় মাইলখানেক রাস্তা, তাতে আমাদের আবার কি। অগত্যা বৌদিকে বসতে হলো, আবার চেপে চুপে গল্প বলতে হলো একটা। সে গল্প যেমন শুনেছি, মানে বৌদি যেমনভাবে বলেছিলেন, বিনা অলঙ্কারে বা অতিরঞ্জনে হুবহু এখানে তুলে দিচ্ছি। বৌদি বললেন, আমার বড় জ্যাঠামশায়ের সাধু তান্ত্রিক ধরা একটা বাতিক ছিল। কোথাও কারো বাড়ি কোনো সন্ন্যাসী এসেছেন খবর পেলে তিনি দৌড়বেন। তা কে জানে 10 মাইল রাস্তা, আর কে জানে 20 মাইল। কে কিরকম সাধু, আসল কি ভণ্ড, এসব তার বিচার ছিল না। গেরুয়া বা লাল কাপড় দেখেছেন কি বড় জ্যাঠা, তার পায়ে উপর হয়ে পড়বেন আর কাঁদতে থাকবেন, বাবা আমার কিছুই হলো না, আমাকে ভক্তি দিন, ভগবানকে পাবার উপায় করে দিন। এ নিয়ে আমরা সবাই হাসি ঠাট্টা করতুম। আমরা করতুম মানে বড়দের দেখা দেখি, বাবা কাকারা করতেন তাই। আমরা আর কি বুঝি, কিন্তু জ্যাঠামশাই তাতে কোনো ভ্রুক্ষেপও করতেন না। বেশি কিছু বলার সাহসও কারো ছিল না। আমাদের একান্নবর্তী পরিবারে তিনি সর্বজ্যেষ্ঠ, তার উপর কথা বলবে এত বড় বুকের পাটা কারো ছিল না সেদিন। তাছাড়া আমাদের ও অঞ্চলে, অঞ্চল বলি কেন সমগ্র বিক্রমপুর পরগনাতেই তিনি ছিলেন একজন নামকরা লোক। সবাই এক ডাকে তাকে চিনত, যথার্থ খাঁটি মানুষ বলে সম্মান করত। শেষের দিকে কিন্তু তার মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল বোধ হয়। মাথায় ঢুকেছিল তিনি এই চর্মচক্ষুতেই মাকে দেখবেন। আমাদের শাক্ত বংশ যে কোনো উৎসবে অনুষ্ঠানে কালী পূজা ছিল বাধা, অকারণেও মাঝে মাঝে হতো। আর যখনই হোক না দেখেছি জ্যাঠামশাই পুজো মণ্ডপে গিয়ে মা মা বলে ডাকছেন আর মাথা খুঁড়ছেন, মা একবার দেখা দে মা, একবার সামনে এসে দাঁড়া মা। প্রথম প্রথম ভাবতুম এ একটা কথা বলার কথা, সাধারণ ভক্তির প্রাবল্য, কিন্তু শেষে দেখা গেল ওটা একটা ফিক্সেশন হয়ে গেছে তার মন। অর্থাৎ মন ওই চিন্তাতেই আবদ্ধ হয়ে গেছে। মাথা খারাপ বলছি এই জন্য যে তিনি আমাদের শুদ্ধ ধরে ধরে তর্ক বাঁধাতে চাইতেন, যুক্তি। রামকৃষ্ণ পরমহংস যদি মার দেখা পেয়ে থাকেন, রানী ভবানীর ছেলে রাজা রামকৃষ্ণ, সাধক কবি রামপ্রসাদ যদি মাকে চাক্ষুষ দেখে থাকেন, তিনিই বা কেন পারবেন না? ডাকার মতো ডাকতে পারলে মা কি দেখা না দিয়ে থাকতে পারবেন? অবশ্যই নেমে আসতে হবে তাকে, ধরা দিতেই হবে। এই সময় খবর এলো ব্রজযোগিনীর শ্মশানে কে এক পাগলা সাধু এসেছেন। তিনি নাকি মহাতান্ত্রিক, সিদ্ধ সাধক। ব্যাস, আর যাই কথায়, কথাটা কানে শোনার ওয়াস্তা। জ্যাঠামশাই তৎক্ষণাৎ রওনা হয়ে গেলেন। ব্রজযোগিনী আমাদের গ্রাম থেকে 7-8 মাইলের পথ। জ্যাঠামশাইয়ের বয়স তখনও প্রায় 70-এর কাছাকাছি। তবে এসব তুচ্ছ তথ্যে জ্যাঠামশাই সেখানে ছুটে যাওয়া আটকাবে তা সম্ভব নয়। তাকে সবাই এটুকু চিনত বলে কেউ বাধা দেবার চেষ্টাও করলো না। শুধু এতটা পথ বুড়ো মানুষ একা যাচ্ছেন দেখে আমরা আমাদের যে ছোট কাকা সঙ্গে গেলেন। জ্যাঠামশাই বাড়ি থেকে রওনা হয়েছিলেন বেলা 4টে নাগাদ। উনি আবার খালি পায়ে বেরিয়েছিলেন। সাধু দর্শনের নাকি জুতো পায়ে দিয়ে যাওয়া ভারী অপরাধের। ফলে মাঠে পার হয়ে পৌঁছতে পৌঁছতে রাত্রি বেশ হয়ে গেল। ছোট কাকার মুখে শুনেছি আমরা, শ্মশানে তখন একটা মরা পুড়ছে, আর সেই সাধক আপন মনে কি বিড়বিড় করে বকতে বকতে সেই চিতাটা ক্রমাগত প্রদক্ষিণ করছেন। সবটা জড়িয়ে সে এক ভয়ানক দৃশ্য। প্রধানত লাল কাপড়,
তার উপর নানা রঙের নানা বস্তুর, সিল্ক থেকে কম্বল ছেঁড়া পর্যন্ত তালি দেওয়া আলখাল্লার মতন পোশাক, ঝাঁকড়া ঝাঁকড়া এক মাথা চুল, গলায় ফকিরদের মতন কতগুলো মালা, কাঁচ করাও আছে, রুদ্রাক্ষ আছে। অবশ্য সেটা ছোট কাকার অনুমান। অবশ্য তখনও ওসব শ্মশানে কোনো আলোর ব্যবস্থা থাকতো না। যারা রাত্রে মরা নিয়ে যেত তারা নিজেরাই আলোর বন্দোবস্ত করত। কেউ লণ্ঠন, কেউ বা মশাল তৈরি করে নিত। এই মরা যারা নিয়ে এসেছিল তারা বোধহয় ওই কাপালিকের ভয়ে শ্মশানের বাইরে বহু দূরে গিয়ে জড়সড় হয়ে বসেছিল। লণ্ঠন যা দু একটার সঙ্গে এনেছিল তাও সেসব সেইখানে। কাজে চিতার আগুনেই যা দেখেছিলেন কাপালিক বা তান্ত্রিক যাই বলুন সেই সাধককে। অনুমান যেটা নয় সেটা হচ্ছে দুর্গন্ধটা। মরা পোড়ার গন্ধ আলাদা। ছোট কাকা বলেছিলেন এ এক বিশ্রী দুর্গন্ধ, পচা মাংস, তার সঙ্গে দিশি পচায় মদ মিশলে যেমন গন্ধ হয় তেমনি। সেটা তার গা থেকে কি পোশাক থেকে বেরোচ্ছে তা বোঝা গেল না। এমনই দেখে মনে হয়েছিল ওর বোধহয় বছর তিনেক গায়ে জলও পড়েনি, অর্থাৎ স্নান করেননি। চুলে জট পাকিয়ে গেছে নোংরা, বোধহয় পোকা কিলবিল করছে, কারণ মাঝে মাঝে হিল হিল করছে, চুল করছে, তাতেও খানিকটা দুর্গন্ধ হয়েছে নিশ্চয়। সবটা জড়িয়ে কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ৩২ নাড়িতে পাক দিয়ে উঠেছিল ছোট কাকার। জ্যাঠামশাইয়ের অত ঘেন্না টেন্নার বালাই ছিল না, অত লক্ষ্যও করেননি বোধহয়। উনি ওর অভ্যাস মতো এগিয়ে সাধকের পায়ে পড়তে গেলেন। তিনি ভ্রুক্ষেপও করলেন না, বরং পায়ে কোনো লতাপাতা বাজে জঞ্জাল জড়িয়ে গেলে পা ঝাড়া দিয়ে যেমন সেটা ছাড়িয়ে নেয় মানুষ, সেইভাবেই লাথি মেরে ওকে সরিয়ে পাটা মুক্ত করে নিলেন। ছোট কাকার বিশ্বাস সাধক তখন আতপোড়া নরম মাংস সংগ্রহ করার জন্যই ঘুরছিলেন। ঠিক কোনখানে থেকে তুললে নরম মাংস পাবেন, বাঘ মতো তুলতে পারবেন সেটাই লক্ষ্য করছিলেন। কারণ হাতে একটা বড় গোছের চিমটা ছিল সন্ন্যাসীটি, কিছু একটা খুঁটে তোলবার মতোই করেই বাগিয়ে ধরা। বোধহয় এইভাবেই মাংস সংগ্রহ করে ওই আলখাল্লার কোনো পকেটে রেখেও দেন, সময় মতো বার করে খাওয়ার জন্য। তাতেই ওই পচা মাংসের দুর্গন্ধ। যাই হোক, সন্ন্যাসীর লাথি খেয়ে নিরস্ত হবেন জ্যাঠামশাই সে পাত্র তো নন, বরং তার শ্রদ্ধা বেড়েই গেল আরো। তিনি আবারও ছুটে গিয়ে পায়ে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠলেন, বাবা দয়া করুন, অকৃতি অধম সন্তানকে নিজ গুণে কৃপা করুন। এবার সে সন্ন্যাসী, অবশ্যই যদি তাকে সন্ন্যাসী বলা চলে, থমকে দাঁড়ালেন, কঠিন কণ্ঠে বললেন, এই বেটা, এ আবার কি ঢং রে? বেটা আমার সঙ্গে করতে এসেছ? মধ্যে খুব একটা নোংরা শব্দ উচ্চারণ করেছিলেন, সেটা আর আপনাদের কাছে বলতে পারবো না। তারপর এই চলল কিছুক্ষণ ধরে। জ্যাঠামশাই যত কাকতি মিনতি করেন, সেই সন্ন্যাসীও তত গালিগালাজ, মুখ খারাপ করেন। একবার তো একটা আজ জ্বলন্ত কাঠ নিয়ে তেড়ে এলেন, মেরেই ফেলবো শালাকে, পুড়িয়ে মারবো, ও ১০০ তুলবো। বেটা নেকু, ন্যাকামি করতে এসেছেন? বেটা আকণ্ঠ ভোগে ডুবে আছেন, পা থেকে মাথা পর্যন্ত বিষয়ের মদে চুরচুরে। বেটা সাধু দেখে পায়ে পড়তে এসেছেন, নিজে কষ্ট টষ্ট কিছু খুঁজতে পারবেন না, করতে পারবেন না বাবা, তোমার কাঁধে চেপে ভবন্দি পার করে দেবো। তুমি এত কাণ্ড করে মেহনতি করে যা কিছু করেছো আমাকে দিয়ে সরে পড়ো। বেটা ১ নম্বরে বদমাইশ, হারামি, হারামির বাচ্চা। কিন্তু সে যতই যা বলুন, জ্যাঠামশাই অচল অটল। পোড়া কাঠ নিয়ে তেড়ে আসবার সময় ছোট কাকা পালিয়েছিলেন, বড় জ্যাঠাও ১ পাও নড়েননি। বোধ হয় এই ধৈর্যেরই জয় হলো। বাবা নরম হলেন, বললেন, কি কি চাস? কি বেটা চাস তুই? হ্যাঁ বলি, শালা তোর মতলবটা কি রে? খুলে বল দেখি।
বাবা, দয়া করে একটিবার আমার বাড়ি চলুন বাবা, শ্রীচরণে ধুলো দিন। আপনি রাজি হলে গরুর গাড়ি, পালকি যা বলবেন ব্যবস্থা করব, কিচ্ছু কষ্ট করতে হবে না। ওরে শালা, যে শ্মশানে থাকে মরার মাংস খায়, তাকে তুই কষ্টের কথা বলছিস কেন রে শালা? হ্যাঁ? তারপর কে জানে কেন খুব জোরে হেসে উঠলেন, হা 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 করে, অট্টহাস্য যাকে বলে। তারপর বললেন, সর্বনাশের খুব শখ হয়েছে না, তাই আমাকে বাড়ি নিয়ে যেতে চাইছিস? শালা, আমি গেরস্ত বাড়ি যাব কি করে রে? হ্যাঁ, তখনও কোনো মন্দিরে মসজিদে যাই না কখনো। শালা, আমি যেখানে যাব সেই তো শ্মশান হয়ে যাবে। তোর বাড়ি শ্রীচরণে ধুলো দিলে তোদের বংশে বাতি দিতে কেউ থাকবে না, সব শ্মশান হয়ে যাবে। দেখ, ভেবে ভেবে দেখ, নিয়ে যেতে চাস? জীবনেই প্রথম জ্যাঠামশাই যেন দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। বোধহয় তার একার সংসার হলে এতটুকু ইতস্তত করতেন না। এখানে 7 ভাইয়ের সংসার, 51টি লোক বাড়িতে। এতগুলো লোককে বিপদের মুখে ঠেলে দেবার তার কোনো অধিকার তো নেই। এই কথাটাই বোধহয় মনে হলো তার। ওকে চুপ করে যেতে দেখে আবার হাক হাক করে হেসে উঠলেন সাধক। তবে তারপরই গলার আওয়াজটা আশ্চর্য রকম কোমল হয়ে এলো। বললেন, ওসব ছাড়, তোর আসল মতলবটা কি বল দেখি শালা, কি চাস তুই? বাবা, অপরাধ নেবেন না, মাকে একবার দেখতে চায়, বড্ড বাসনা প্রাণে, একবারটি দেখিয়ে দিন বাবা, আপনার কেনা গোলাম হয়ে থাকবো। ওরে শালা, তুই তো দেখি মহা সাউকার। শালা, এত লোক এত কষ্ট করে ঘুরে বেড়াচ্ছে যাকে দেখবার জন্য, তুই শালা বিনি মেহনতে বিনি কষ্টের পায়ের উপর পা দিয়ে ঘরে বসে রাজভোগ খেতে খেতে তাকে দেখবি? তোর আস্পর্ধা তো কম নয়। হ্যাঁ, বলিস কি রে বেটা? হ্যাঁ, মহা ধরিবাজ ফন্দিবাজ লোক তো দেখি। সেই জন্যই বেটা এত কাকুতি মিনতি, এত পায়ে পড়া। এই জন্য আমাকে বাড়ি নেবার এত ফন্দি। ওরে হারামির বাচ্চা, এ আবার বলে কেনা গোলাম হয়ে থাকবো? সে বেটিকে দেখার কার কেনা গোলাম হবি রে শালা? তুই কোথায় থাকবি আর আমি কোথায় থাকবো? ভণ্ডামির জায়গা পাওনি শালা, জেনে শুনে ন্যাকামি করতে এসছো? এমনি আরো অকথ্য কুকথ্য গালিগালাজ দিতে লাগলেন পাগল সন্ন্যাসী অনেকক্ষণ ধরে। কিন্তু যতই কালমন্দ দিন না কেন, গায়ে থুতু দিন, এর মধ্যে 2 থাবড়া থুতুও দিয়েছেন জ্যাঠার মুখে। বড় জ্যাঠার ধৈর্য আর অধ্যাবসায়ের কাছে তাকে হার মানতে হলো। একটু একটু করে নরম হয়ে এলেন সন্ন্যাসী। আগের থেকে অনেক কোমল কণ্ঠে বললেন, দেখ, এসব পাগলামি করিস নে, এসব করতে নাই। মা আমার সর্বনাশিনী, শ্মশানবাসিনী, গেরস্থ মানুষদের তাকে দেখতে চাই না। রামকৃষ্ণ, রামপ্রসাদ এরা সন্ন্যাসী ছিলেন, রাজা রামকৃষ্ণও তাই, গুপ্ত সন্ন্যাসী। তাছাড়াও তার অত বড় রাজত্বর কিছুই তো রইল না, দেখলি তো। ঘর ছেড়ে আয়, তারপর তাকে দেখতে চাস, ছেলেপুলে নিয়ে বাস করিস, এসব মতলব করিস না। ভালোই বলেছিলেন সন্ন্যাসী, পাগলের মতো নয়, বুদ্ধিমানের মতন, জ্ঞানবানের মতোই যুক্তিপূর্ণ কথা বলেছিলেন। কিন্তু আসল পাগল হয়ে গিয়েছিলেন আসলে আমার জ্যাঠামশাই। তিনি কোনো সৎ যুক্তিতেই কর্ণপাত করলেন না। আসলে এতদিনের আশা তার মাথার মধ্যে একটা স্থির ধারণা হয়ে গেছে, যে আশা সবাই বলছে অবাস্তব, যা নিয়ে হাসি ঠাট্টা করেছে, পাগল বলেছে তাকে, সেই আশা হয়তো ফলবতী হতে পারে তার এ কৃপায়। সেইটুকু আভাস মাত্রই তিনি যেন আরো ক্ষেপে উঠেছেন, তখন আরো হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। কোনো কথাই আর শুনতে প্রস্তুত নন তিনি, বরং আরো আর হয়ে পড়লেন। সবলে পা জড়িয়ে ধরলেন সেই সন্ন্যাসীর। বাবা, দোহাই আপনার, একবারটি দেখান মাকে, বড় আশা আমার। তার পর মুহূর্তেই মরে গেলেন তিনি, কোনো দুঃখেও নেই, আপনি ইচ্ছা করলেই হয়। চিতাটা নিভে এসেছিল ততক্ষণে।
ওরাও কথা কইতে কইতে দূরে সরে এসেছেন। খানিকটা সেই জন্যই হোক, আর দুজনেই সহজ সুস্থ মানুষ আসার জন্যই হোক, ভরসা পেয়ে সব যাত্রীরা এবার এগিয়ে এসে চিতা খুঁচিয়ে দিতে গেছে। সন্ন্যাসী সেদিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন। একটু একটু করে তার মুখে একটা দুর্গেয় রহস্যময় হাসির আভা ফুটে উঠল যেন। তারপর হঠাৎ আমার জ্যাঠামশাইয়ের দিকে তাকিয়ে বললেন, যা বেটা, দেখা পাবি মায়ের। তবে কি রূপে সে বেটি দেখা দেবে তা আমি বলতে পারবো না। সামনে কৃষ্ণা ত্রয়োদশীর দিন, বেলা ঠিক 2:30 সময় মা তোদের বড় পুকুরের জল থেকে উঠে দেখা দেবেন। ওই সময় পাঁজি দেখে নিস, ত্রয়োদশী ছাড়ছে, চতুর্দশী লাগছে, ঠিক সেইক্ষণে। তবে সে এমনি হবে না। তোদের বাড়িতে একটা শ্যামবর্ণের ষোড়শী মেয়ে আছে না, কুমারী? তার বাঁ হাতের তর্জনীতে একটা লাল তিল আছে, দেখে নিস। সেই মেয়ে যেন উপবাস করে থাকে বেলা 2টোর সময়, ওই পুকুরে স্নান করে হাতে 108টি দুর্ব নিয়ে ভিজে কাপড়ে এলো চুলে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে। তবেই মা দেখা দেবে, নইলে নয়। তবে এখনো বলছি, এসব মতলব ছাড়, এতে ভালো হবে না তোর। সূর্যেই আমাদের সকলের জীবন, তবু সেই সূর্যের দিকে চাইলেই চোখ অন্ধ হয়ে যায়। মা সকলেরই, কিন্তু মাকে দেখারও যোগ্যতা অর্জন করতে হয়। ছোট কাকার কাছেও ছিলেন, কাছেই সব কথা স্পষ্ট শুনেছেন। এবার তারও একটু আস্থা হলো, কারণ যে মেয়েটির কথা কাপালিক বলেছিলেন সেই মেয়েটি তারই, আমার খুড়তুতো দিদি। তার নামও শ্যামা। সবে মাস 2 আগে সে 16 বছরে পা দিয়েছে। শ্যামবর্ণ বটে, কিন্তু ভারী সুন্দর দেখতে। এক ঢাল চুল, খুলে দিলে সারা পিঠ পাছা পর্যন্ত ঢেকে যেতে পারে। আর তার বাঁ হাতের তর্জনীতে একটা লাল তিলও আছে, আমরা সবাই লক্ষ্য করেছি। লাল বলেই বোধহয় লক্ষ্য পড়েছে সকলের। কালো মেয়ের আঙুলে লাল তিল বলে ঠিক দেখলেই মনে হয় একটা 1 ফোঁটা লাল কালি পড়েছে কি করে। এই মেয়েটি যে তাহলে মায়ের চিহ্নিতা সেবিকা হিসাবে নির্বাচিত হলো মনে করে ছোট কাকার একটু বেশ গর্বও বোধ করতে লাগলেন তিনি। ওরা ফিরে আসার পর মহা তোড়জোড় শুরু হয়ে গেল বাড়িতে। কথাটা আর কাউকে বলা হলো না। এত কষ্টে অর্জিত সৌভাগ্য বিনা আয়াসে অপরের ভাগ বসাবে সেটা কারোরই মনোপুত নয়। তবু আত্মীয় মহলে একটু জানাজানি হয়েই গেলেই কি করে। সকলেই যাকে বলে রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলেন সেই মহাপ্রতীক্ষিত দিনটির কথায়। অবশ্য তার বিশেষ দেরিও ছিল না। জ্যাঠামশাইয়ের সঙ্গে যেদিন সন্ন্যাসীর কথা হয় সেদিন ছিল অষ্টমী, মধ্যে আর 5টা দিন মাত্র। এদিকেও যেমন তোড়জোড় শুরু হয়ে গেল, ওদিকেও তেমনি আমার সেই দিদি শ্যামার মহা খাতির বেড়ে গেল বাড়িতে। সকলেই যেন দিন রাত তাকে আগলে আগলে নিয়ে বেড়াতে লাগলো। সকলেরই চোখে একটা সম্ভ্রম আর বিস্ময়ের দৃষ্টি। জেঠিমা কাকিমার দল তো উঠে পড়ে লাগলেন স্বাদ খাওয়ানোর মতো ওকে ভালো মন্দ এটা ওটা রেঁধে খাওয়াতে। অবশেষে ত্রয়োদশীর দিনটি এসে গেল। মা ভোরে উঠে স্নান সেরে এসে ভোগ রাঁধতে শুরু করলেন। জ্যাঠামশাই আগের দিন থেকে উপবাসী ছিলেন, তিনি পুজো করবেন স্থির ছিল। সেই মতোই ফুল দুর্বা ইত্যাদি তুলে বেছে প্রস্তুত করতে লাগলেন। মেয়েরা ও পুরুষরা সকলে উপবাসী রইলেন সকলের থেকে। কেবল আমার এক পিসিমা বাচ্চাদের খাইয়ে একসময় নিজে স্নান করে এলেন। বেলা 1টা থেকে পুকুর পাড়ের অনেকটা জায়গা নিকিয়ে পূজার জিনিস সাজানো হলো। মা এসে ভোগ এবং নৈবেদ্য সাজিয়ে বড় বড় কলার পাতা দিয়ে ঢেকে রাখলেন, ঠিক সময়টিতে খুলে দেওয়া হবে। 2টো বাজতেই শ্যামা স্নান করতে নামলো। তার আগে বড় জ্যাঠা তার হাতে 108টি দুর্বার আঁটি তৈরি করে ধরিয়ে দিয়েছিলেন। ঘিয়ে সিঁদুর গুলে কপালে টিপ দেওয়া হয়েছে, যাতে জলেও ধুয়ে না যায়। স্নান করে ভিজে কাপড়ে ভিজে চুলের রাশ পিঠে এলিয়ে শ্যামা 2 হাত জড়ো করে উত্তরাস্য হয়ে যখন দাঁড়ালো, তখন সত্যি কথা বলতে কি আমাদেরই বেশ ভক্তি হচ্ছিল। মনে হচ্ছিল ওকে প্রণাম করে পায়ের ধুলো নিই। তারপর এর সময় 2:34
মিনিট হলো ঘড়িতে। ঘড়ি আগে থাকতেই সাবধানে মিলিয়ে রাখা ছিল। জ্যাঠা এক হাতে অর্ঘ্য আর এক হাতে ঘণ্টা নিয়ে আসনের ওপর দাঁড়িয়ে রইলেন। মেয়েদের হাতে হাতে শাঁখা, বাবা কাকারা সবাই মিলে কালির স্তব করতে লাগলেন অনুচ্চ কণ্ঠে। মহামায়া মা যে ওই সময়টিতে পুকুরের জল থেকে উঠবেনই সে বিষয়ে আমাদের মনে কোনো সংশয় ছিল না, সুতরাং সেইভাবেই আমরা প্রস্তুত ছিলাম। উঠলেনও মা, ঠিক নির্ধারিত সময়টিতে উঠলেন। কিন্তু সে যে কি রূপ ধরে উঠলেন মা, কি যে দেখলাম তা ঠাকুরপো আপনাদের ঠিক বোঝাতে পারবো না। এই দেখুন, এতকাল পরেও মনে হওয়া মাত্রই আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, গায়ে ডোল দিচ্ছে মাঝে মাঝে বারবার। কি দেখলাম সেটা বলার আগে আর একটা কথা বলে নেওয়া দরকার। আমাদের ওই অত বড় পুকুরটায় পশ্চিম দিকে সরু এক ফালি জমি ছিল, বড়জড় হাতকুড়ি চওড়া। তারপরই বিল শুরু হয়েছে, প্রকাণ্ড বিল। ওর মধ্যেই আমাদের ভাগ ছিল অর্ধেক, বাকি অন্য শরিকদের। এই বিলের সঙ্গে নাকি এককালে সমুদ্রের যোগ ছিল, লোকমুখে শুনেছি। এখনো হয়তো অন্য নদীর সঙ্গে যোগ আছে, কারণ জোয়ারের সময় জল বাড়ে। ঠিক 2:34। পুকুরের মাঝখানে নয়, ওই পশ্চিম দিক ঘেঁষে একটা আলোড়ন উঠল জলের মধ্যে, যেমন বড় ঘেঁটো রুই ঘাই মারলেই হয়, কি শুশুক ডিগবাজি খেলে। তারপরই একটা ভয়াবহ মূর্তি উঠল জল থেকে আস্তে আস্তে, সিংহের কেশরের মতো ঝাঁকড়া ঝাঁকড়া এক মাথা চুল, মুখখানা কুকুরে কুকুরে মানুষে মিলানো কিম্ভূতকিমাকার ধরনের, তার মধ্যে গোল গোল দুটি চোখ লাল ভাটার মতন জ্বলছে, যেন কাঁধ পর্যন্ত উঠল মানুষের মতো, বাকিটা লোমস জন্তুর দেহ। সামনে 2 পা থাবা, পিছনের পা দুটো অপেক্ষাকৃত ছোট, অনেকটা কুমিরের পায়ের মতো দেখতে, কিন্তু হাঁসের পায়ের মতো জোড়া, তবে হাঁসের চেয়ে অনেকটা বড়। শুনেছি ভোদরেরও ওই রকম পা হয়, দেখিনি কখনো। পুকুরের মধ্যে প্রবল যেন ঘূর্ণির সৃষ্টি করে জন্তুটা জল থেকে উঠে লাল আগুনের মতো সে জ্বলন্ত দৃষ্টিতে একবার আমাদের দিকে চেয়েই ওই ডাঙাটা পেরিয়ে গিয়ে ঝপাং করে বিলের জলে পড়ল। আর তার কোনো চিহ্ন দেখা গেল না, শুধু যেখানটায় পড়েছিল ওইখানটাই ধরে বিলের সেখানটায় কেন্দ্র করে জলে কতগুলো তরঙ্গ বলয় উঠতে লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা ঘটতে 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগেনি, কিন্তু সেটুকুই যথেষ্ট। মেয়েদের হাতের শাঁখা হাতেই রয়ে গেল, নৈবেদ্য এবং ভোগের ঢাকা খোলার কোনো কথাও মনে রইল না কারোর। জ্যাঠামশাই তো পাথর হয়ে গেছেন একবারে। তার এতদিনের আশাকে যে মা এইরকমভাবে নিষ্ঠুরভাবে ব্যঙ্গ করে যাবেন তা বোধহয় তিনি স্বপ্নেও ভাবেননি। কাকাদের মুখের স্তোত্র থেমে গিয়েছিল অনেকক্ষণই। সকলেই একটা অজানা বিমূঢ় ভয়ে স্তম্ভিত আড়ষ্ট হয়ে গিয়েছিলেন। এমন অবস্থা সকলকার যে সকলের আগে যার দিকে নজর দেওয়া উচিত ছিল তার কথা এতক্ষণ কারোর মনেই পড়েনি। মূর্তিটা বিলের জলে ডুব দেওয়ার 2-3 মিনিট পরে যখন শ্যামাও অজ্ঞান হয়ে জলে পড়ে গেল, তখন সকলের হুঁশ হলো। তাড়াতাড়ি জলে লাফিয়ে পড়ে ছোট কাকাই তুলে আনলেন তাকে। কিন্তু প্রাথমিক যা কিছু করা হলেও তার জ্ঞান এলো না। যার যা জানা ছিল সব রকম টোটকা চিকিৎসা করেও না। তখন ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে কী সব ইঞ্জেকশন দিলেন, জোর করে দাঁত ফাঁক করে ফোঁটা ফোঁটা ব্র্যান্ডি দিলেন। তাতে চোখ চাইল, একটু নড়ল, কিন্তু কাউকে চিনতেও পারল না, কোনো কথাও কইল না। এদিকে শ্যামাকে নিয়ে সবাই ব্যস্ত বিব্রত। জ্যাঠামশাই তো সেই যে ঠাকুর ঘরে গিয়ে পড়েছেন, উঠছেনও না, মুখে এক ফোঁটাও জল দিচ্ছেন না। সন্ধ্যা থেকে বাড়ির চারপাশে এক অদ্ভুত ভয়াবহ কুকুরের কান্না উঠল। এমনই কুকুর কাঁদা বলে অলক্ষণ, তার উপর এমন বীভৎস কান্না কেউ কখনো শোনেইনি। যখন কেঁদে ওঠে আমাদের সকলের গায়ের রক্ত যেন হিম হয়ে যায়, ভয়ে বুকের ঢেকির পার পড়তে থাকে।
পুরুষেরা বারবার লাঠি আর লণ্ঠন নিয়ে দেখে আসতে লাগলেন। শেষ পর্যন্ত বেড়া জালের মতো করে বাগানটা ঘিরে খোঁজ করা হলো, কিন্তু সে কুকুরের চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না কোথাও। অথচ সকলে এসে বাড়িতে ঢুকলেই সে কান্না ওঠে, বাড়ির খুব কাছে, জানলার ধারে ধারে। আমাদের বাড়িটা ছিল ছড়ানো ছেটানো, পাকা দেওয়াল, মাথায় খড়ের চাল, বড় দুখানা করে ঘর এক এক জায়গায়, সবগুলো ঘিরে ঘিরে কেন সকলের মধ্যেও বড় উঠোন, তার উপর পাঁচিল, পাঁচিলের বাইরে বাগান। কখনো মনে হয় উঠোনের মধ্যে জানলার ঠিক নিচেই কাঁদছে দাঁড়িয়ে, কখনো মনে হলো পাঁচিলের বাইরে। বিশেষ লক্ষ্য যেন শ্যামার বা ছোট কাকার ঘরটায়, কিন্তু সেও যেমন সারা রাত ধরে কাঁদলো, আমরাও প্রায় সারা রাত ধরে খুঁজলাম। সে কুকুর কোথাও দেখা গেল না। মনে হলো অশরীরী কিছু কুকুরের ডাক অনুকরণ করে ডাকছে। আরও সঙ্গে সঙ্গে দুপুরে দেখা সেই মূর্তিটা মনে পড়তেই আমরা যেন আতঙ্কে জন্তু হয়ে গিয়েছিলাম সেই রাত্রে। কারোর কোনো কাজে হাত পা উঠছিল না, কেউ ভালো করে পরস্পরের সঙ্গে কথাও কইতে পারছিলাম না। কেবলই মনে হচ্ছিল ভয়ানক একটা কিছু অমঙ্গল ঘটবে এ বাড়িতে। কাপালিক ঠিক বলেছিলেন, জ্যাঠামশায়ের এই আগ্রহ না করলেই হতো। শ্যামা সারা রাত তেমনি অজ্ঞান অচৈতন্য হয়ে রইল। বাবা সাইকেলে করে গিয়ে আরও একজন ডাক্তার নিয়ে এলেন পাশের গ্রাম থেকে, কিন্তু কেউ কিছু করতে পারল না। একবার যেন মনে হলো ঠোঁটটা নড়ল শেষ রাত্রের দিকে। ছোট কাকাও বললেন, ওর দীক্ষার বীজমন্ত্রটাই নিঃশব্দে উচ্চারণ করলো মেয়ে। তবে সে সবটাই তার অনুমান হতে পারে, কারণ আমরা কিছুই বুঝতে পারলুম না। তারপর রাত 4টে বাজার সঙ্গে সঙ্গে পূব আকাশের ভোরের আভাস লাগতে না লাগতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সে সময়টা মিনিট 10 ধরে কুকুরটাও যা বাইরিয়ে ছিল, কি বলবো, অমন বিভৎস ভয়ঙ্কর স্বর বোধহয় কেউ কখনো শোনেনি। আমাদের বাড়ির পুরুষরা পর্যন্ত ভয়ে কাঠ হয়ে গিয়েছিলেন। ডাক্তারবাবু বসেছিলেন, সব তিনিও ঠকঠক করে কাঁপতে লাগলেন সেই চিৎকার শুনে। কিন্তু আশ্চর্য, এই শ্যামা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই কান্নাও থেমে গেল, আর একবারও শোনা গেল না। সেদিনও না, তারপরেও না, আর কোনোদিনও না। জ্যাঠামশাইও আর বেশি দিন বাঁচেননি। এই ব্যাপারের জন্য স্বভাবতই তিনি নিজেকেই দায়ী করছিলেন। লজ্জায় যেন কারোর সামনে আর মাথা তুলতে পারছিলেন না। ছোট কাকার সামনে তো নয়। একদিন ছোট কাকার পায়ে ধরে মাপ চাইতেও গিয়েছিলেন। ছোট কাকা খুব বকাবকি কান্নাকাটি করায় তবেই নিরস্ত হন। অমন যে অষ্টপ্রহর মা মা ডাক, এই ঘটনা তাও বন্ধ হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছিলেন বলতে গেলে। ঠিক মনে নেই, তবে বোধহয় শ্যামার মৃত্যুর ঠিক 21 দিনের দিনই জ্যাঠামশাই মারা গিয়েছিলেন। বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটি? যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, ঠিক আছে? তোমরাই পারো আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে। আর আমার চ্যানেলটিকে না শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা? সবাই ভালো থেকো। আজকের মতন আমি বিদায় নিচ্ছি।